মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ। প্রতিবেদনে বলা হয়েছে, গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই। গুমের শিকার ব্যক্তিদের হত্যায় জড়িতদের অনেকেই জানতেন না তারা কাকে হত্যা করছেন অথবা এই হত্যার কারণ কি, কেনই বা এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। গুমের আরেকটি বৈশিষ্ট্য হলো সাদা পোশাকে তুলে নেওয়ার সময় গোপনীয়তা বজায় রাখতে এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত। যেমন ডিবি পুলিশ নিজেদের র্যাব পরিচয় দিত, আর র্যাব নিজের অপহরণগুলো সাধারণত রাতে ঘটত। ভিকটিমকে বাড়ি বা রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হতো। দ্রুত গতিতে ঘটানো এসব অপহরণের সময় ভিকটিমদের চোখ বাঁধা বা হাত কড়া পরানো হতো। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটত যে আশেপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই অপহরণ সম্পন্ন হয়ে যেত। কমিশন ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে মোট 8টি গোপন কারাগারের সন্ধান পেয়েছে, যেগুলো ডিজিএফআই, র্যাব এবং সিটিটিসি পরিচালনা করত। ঢাকা ও চট্টগ্রামের র্যাব ইউনিট, ডিবি সদর দপ্তর সহ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় পরিদর্শনের পর কমিশন জানিয়েছে এসব আটক কেন্দ্রের মধ্যে কাঠামোগত মিল রয়েছে। কমিশনের ধারণা, গুম ও নির্যাতনের কর্মকাণ্ড একটি কেন্দ্রীয় পরিকল্পনা ও তদারকির আওতায় পরিচালিত হতো। প্রতিবেদনে উঠে এসেছে অনেক গোপন কারাগার এখনও অক্ষত থাকলেও কিছু ধ্বংস করে ফেলা হয়েছে। ভুক্তভোগীদের ওপর চালানো নির্যাতনের মধ্যে ছিল পেটানো, বৈদ্যুতিক শক এবং আরও ভয়াবহ শারীরিক ও মানসিক নিপীড়ন। বিশেষ করে সেনাবাহিনী পরিচালিত বন্দিশালায় সাউন্ড প্রুফ কক্ষ এবং অত্যাধুনিক নির্যাতন যন্ত্র ব্যবহার করা হতো। গুমের শিকারদের বেশিরভাগ সময় মেরে ফেলা হতো কিংবা অপরাধী হিসেবে বিচার ব্যবস্থায় সোপর্দ করা হতো। কিছু ক্ষেত্রে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হতো। প্রতিবেদনে আরও উঠে এসেছে, গুমের শিকারদের অনেককেই হত্যার প্রমাণ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমদের মাথায় গুলি করে মেরে লাশ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন লাশ ডুবে যায়। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী ছিল এ ধরনের ঘটনা ঘটানোর প্রধান স্থান এবং কাঞ্চন ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ এসব কাজে ব্যবহার হতো। এক সাক্ষীর বরাতে জানা গেছে, র্যাবের একটি ওরিয়েন্টেশন সেশনে তাকে দুজন ভিকটিমকে গুলি করে হত্যার ঘটনা দেখানো হয়। আরেক সেনা সদস্য জানান, নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করা এক ভিকটিমকে উদ্ধারের পর গুলি করে হত্যা করা হয়। অন্য একটি ঘটনায় লাশ রেললাইনে রেখে ট্রেনের নিচে ফেলে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুমের ঘটনা সুসংগঠিতভাবে পরিচালনা করা হতো। এক দল অপহরণের কাজ করত, আরেক দল আটকের পর নির্যাতন চালাতো এবং তৃতীয় দল হত্যা বা মুক্তির সিদ্ধান্ত নিত। এ কাজে জড়িত অনেকেই জানতেন না তারা কাকে এবং কেন হত্যা করছেন। ভুক্তভোগীদের লাশ শনাক্তকরণ ও পুনরুদ্ধার কঠিন করতে পরিকল্পিতভাবে সেগুলো গুম করা হতো। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গুমের শিকারদের মধ্যে 73% জীবিত ফেরত এসেছেন, তবে 27% এখনও নিখোঁজ রয়েছেন। ফিরে আসা ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে তারা এই বিষয়ে গভীর তদন্ত চালাচ্ছে এবং ভবিষ্যতে আরও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। জোরপূর্বক গুমের ঘটনায় র্যাব, ডিবি, সিটিটিসি এবং গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিম্নপদস্থ কর্মীরা প্রায়ই জানতেন না কাকে বা কেন আটক করা হচ্ছে, তবে উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি এসব অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন।
কমিশনের তথ্য অনুযায়ী গুমের ঘটনাগুলোকে আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভারতের সম্পৃক্ততার কথা উঠে এসেছে প্রতিবেদনে। সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গুমের পর ভারতে স্থানান্তরিত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য। আওয়ামী লীগ আমলে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী জানিয়েছেন, বন্দি অবস্থায় তিনি হিন্দি ভাষাভাষী লোকদের কথা শুনেছেন এবং মুক্তির সময় তাকে রাজনীতি থেকে বিরত থাকার শর্ত দেওয়া হয়েছিল। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তাকে এমন স্থানে রাখা হয়েছিল যেখানে টিএফআই লেখা কম বলছিল। কমিশনের দাবি, ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দি বিনিময়ের প্রমাণও পাওয়া গেছে। প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের শাসনামলে গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণের কথাও উল্লেখ করা হয়েছে। এই কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, পরবর্তী অন্তর্বর্তী প্রতিবেদন আগামী মার্চে প্রকাশ করা হবে এবং চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও 1 বছর সময় লাগবে। উল্লেখ্য, বাংলাদেশ আন্তর্জাতিক জোরপূর্বক গুম প্রতিরোধ কনভেনশনে সই করেছে, যা এসব অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে বাধ্যবাধকতা আরোপ করে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।